পদ পদবীর বিষয়। আসলে পদ পদবী দিয়ে কি করবো ভাই? বাংলাদেশ আওয়ামী লীগের দেশরত্ন, গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, ওনার দলের কর্মী সমর্থকরা, আমার আদর্শিক ভাইয়েরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে যায় সকল পদ, সকল স্থান। সেই পদের কাছে আপনি মন্ত্রী হন, এমপি হন, বাংলাদেশ আওয়ামী লীগেরও যে কোনো পদে আসে, সেই পদ মান হয়ে যায়। কারণ এই কঠিন সময়ে যেভাবে আমার কথার সাথে আপনারা আমার পাশে এসেছেন, আপনাদের এই দিন আমি কখনো শোধ করতে পারবো। আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন, আপনারা দেখতে পারবেন আমি আমার সংস্কারের কথাগুলো একা একাই বলেছি। 100 লাইক, 50 লাইক, 200 লাইক, 300 লাইক, আমি লাইকের কমেন্টসের চিন্তা করে আমি আমার কথা থামিয়ে দিই। আমি কে আমার পাশে থাকলো সেই কথা বিবেচনা করে আমি আমার রাস্তা থেকে সরে যাইনি। আজও ভাসে যে দিনে এপিপি পদ থেকে আমি পদত্যাগ করেছিলাম, ওই জার্নালিস্ট সাহেব আজকে আমার সাক্ষাৎকার নিয়েছে নিউজ টাইম বিটিভি। উনি আমার সাক্ষাৎকার যখন নেবে, ডিসি সাহেবের অফিসেরই একটা কেরানি বা ক্লার্ক মহোদয়, উনি আমাকে বললেন এখানে দাঁড়িয়ে করবেন না, আপনি ওই পাশে যান। আমি সম্মান জানিয়েছি, আমি সরে গেছি। আমি সেই দিনেরও সেই সাক্ষাৎকারে বলা আছে যে একদিন মানুষ কিন্তু বলতে শুরু করেছে আগের সরকারই ভালো ছিল, আগের নেত্রী ভালো ছিল। তাই এটা আজকে নতুন করে বলছি না, আপনারা দেখবেন এর আগে আমার জিডি করা আছে। আমি তখন এপিপি পদে রাষ্ট্রের অংশ ছিলাম। আমি বারবার বলেছি রাষ্ট্রের অংশ হিসেবে আমাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য, কারণ আমি রাষ্ট্রের স্টেট লয়ার ছিলাম। আজকে যারা বলেন যে আমাকে অ্যারেস্ট, আরে অ্যারেস্টের বিষয় কি? কত ধরনের আঘাত প্রতিঘাতের শিকার হয়ে আমি আজকে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় উঠেছি একজন নৌকার সদস্য কর্মী সমর্থক হিসেবে, সেই কথা আপনাদের অনেকেরই অজানা, সেই কথা আপনারা অনেকেই জানেন না। তাই বারবার আমি কেন আসলাম, অমুক দলের নেতা, অমুক কিছু, আপনাদের সবার কাছে আজকে আমি অনুরোধ করব আপনারা এই ধরনের বক্তব্য দিবেন না। আপনারা লিখবেন, ওই যে খুব ভদ্রমহিলা সাংবাদিক, আমার এই মুহূর্তে নামটা খুব একটা মনে পড়ছেন না, ভদ্রমহিলা আমার প্রথম যখন সাক্ষাৎকার নিয়েছেন, ওই ভদ্রমহিলা আমাকে বলেছিলেন প্রথা বিরোধী রাজনীতি। খুব দারুণ সাংবাদিক উনি, আর দেশি আন্তর্জাতিক বিষয়ে উনি ভালো সাংবাদিক। আসলে আমার পরিচয়, আমি একজন প্রথা বিরোধী রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আর বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরো নাম না জানা যত ধর্ম আছে, তারাও আমাকে বরণ করে নিয়েছে। সেই ভালোবাসায় সিক্ত আমি, রিক্ত আমি, দেবার আমার কিছু নেই। আমি কি দিতে পারবো? আমি কিছুই দিতে পারবো, আমার দেবার মতো কিছু না। আমি কখনো হিংসার আগুনকে প্রতিহিংসা দিয়ে জ্বালাতে চাই, কিন্তু সবাইকে মনে রাখতে হবে সবকিছুরই একটা সীমা থাকে। আমাকে যেমন বলা হচ্ছে, আমিও বলছি আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। আমার পদ পদবী, আমার ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন। সেই ক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দলের কথাও বলছি না। আপনারা খেয়াল করে দেখবেন, অলরেডি জামায়াত নেতার একটা স্বীকারোক্তি দেখতে পেলাম যে 5ই আগস্টের বিষয়টা ছিল ওনাদেরই আদলে করা আন্দোলন, উনি স্বীকার করেছেন সেই কথিত কথা। কিন্তু দেখেন, আমাদেরও কথা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমার আদর্শিক মিল। তার মানে আমি এটা বলি না বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে থাকতে পারবে, আমি এটা বলি না এই দেশ যেমন তারও, এই দেশ আমার, ওনারাও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসবে। আমি বলেছি ওনারা যদি ক্ষমা চেয়ে থাকেন, যদি কথাটি টেনেছে, আমরা তখন বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিবেশ নির্ধারণ করবে, আসলে কি সত্যি ক্ষমা চেয়েছেন কিনা। কিন্তু এর মানে কি বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামকে নিধন করে দিতে হবে? না ভাই, আমরা কাউকে নিধনের রাজনীতি করি না, কিন্তু সবাইকে একটা সীমারেখায় থাকা উচিত। কারণ যারা আজকে প্রয়োজনে স্বার্থে দেখছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা খারাপ, তাই তারা অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন। কাল যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে ফিরে আসেন, তখন তো আপনার কথা এমন থাকবে ভাই। হ্যাঁ, এই যে আজে বাজেও যে কিছু কমেন্টস আসে না তা না, আমি তাদেরকে জিজ্ঞেস করি, তখন দিবেন ইনশাল্লাহ। আপনাদের তো রেকর্ডগুলো থাকবে, ডিলিট করবেন না প্লিজ। বাংলাদেশ আওয়ামী লীগের যদি সুদিন আসে, তখন আপনাদের কথাগুলো যেন এমনই থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা মুনাফিক ছিলেন।
তাহলে আপনারা মুনাফেক ছিলেন, এটা পরিষ্কার। তো ব্যক্তি কি চিন্তা করবেন রাজনৈতিক আদর্শ বিবেচনার ক্ষেত্রে? ব্যক্তি চিন্তা করবেন সততা, দেশপ্রেম, মেধা, ধর্মনিরপেক্ষতা, নেতৃত্ব। এর মাঝে যদি কোনো একটা জিনিসও আসে, তাহলে আপনি ধরে নেবেন সেই রাজনৈতিক দল, সেই নেতা আপনার নেতা, সেই রাজনৈতিক দল আপনার দল। এবং প্রত্যেকটা বিষয় আপনি নিরপেক্ষভাবে স্কেল দিয়ে বিবেচনা করবেন, এবং ওইখান থেকে আপনার প্ল্যাটফর্মটা আপনি বিবেচনায় নেবেন। এটা আদর্শিক কারণে হতে পারে, দেশপ্রেমে হতে পারে, নেতৃত্ব মুগ্ধ হয়ে হতে পারে। এখন যদি কোনোটার উত্তর না মিলে, তাহলে আপনি রাজনীতি থেকে বিরত থাকবেন। আর যদি আপনার পছন্দের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তাকে আপনি পছন্দ করতে পারেন, তাকে আপনি বেছে নিতে পারেন। এখন আমার আদর্শের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা মার্কা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মিলেছে। আমি এসেছি, আমি কাউকে ছোট করছি না, কোনো রাজনৈতিক দলকে ছোট করছি, কিন্তু আমার কথা খুব পরিষ্কার। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসেবে আমি আছি, এবং যে কোনো পরিণতি আমার আসুক তা বরণ করতে প্রস্তুত। মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ কথাটা বাদ গিয়েছিল, মুসলিম লীগ মুখ থুবড়ে পড়েছিল। কেন? 47-এর সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে পশ্চিম পাকিস্তান মুসলমান, কিন্তু 47 দেশ ভাগের পরেই তাদের শাসন, শোষণ, তাদের সেই কঠিন নির্যাতনের সামনে বুঝে উঠতে বাকি ছিল না যে আসলে ইসলামের কথা বলে আমাদের উপরে যে পাশবিক নির্যাতন পাকিস্তান সামরিক জান্তারা দিয়ে যাচ্ছে, সেটা শুধুমাত্র ধোঁকা মাত্র। সেই কারণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের প্রতিটি মেহনতি মানুষ তাদের নেতা হিসেবে বঙ্গবন্ধুকে তাদের মাথার টাচ করে নিয়েছে। আর এরই ফলশ্রুতি ঐতিহাসিক রেসকোর্স ময়দান এবং বঙ্গবন্ধুর সেই রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ। আপনারা খেয়াল করে দেখবেন, এর আগে আমার রাষ্ট্র সংস্কারের ব্যাপারে কথা ছিল, কিন্তু আসলে রাষ্ট্র সংস্কারের ব্যাপারেও মূলত তো সংস্কারটা একটা জায়গায় হওয়া উচিত, দুর্নীতিমুক্ত, এবং যিনি সঠিক নেতৃত্বে আছেন। অবৈধ সরকার কর্তৃক যে 1 বছর সময় গিয়েছে, যেখানে বারবার কথা আসছে যে উপদেষ্টারা সেফ এক্সিট চান, তার মানে উপদেষ্টারা তো যদি এখন সেফ এক্সিট চান আর আমরা সেফ এক্সিট দিয়ে দিই, তাহলে তো পূর্বাতর সকল অপরাধের থেকে বড় অপরাধ যারা সেফ এক্সিট চাচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন, যারা এখন সেফ এক্সিট চাচ্ছে তারা তো আগের থেকে বড় অপরাধ করেছে। যে আপনারা যেভাবে চেতনাকে নিয়ে যান না কেন, আপনাদের কাছে নতুন বাংলাদেশ আশা করেছিল বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আবার বাংলাদেশে গুনছে কেন? কারণ আপনারা ব্যর্থ হয়েছেন মানুষকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে, সামাজিক নিরাপত্তা দিতে, দুর্নীতি আটকাতে। ক্লিয়ারলি শুনেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আবার কেন ফিরে এসেছে বাংলাদেশে? ফিরে এসেছে আপনারা দুর্নীতি আটকাতে পারেননি, আপনারা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা দিতে পারেননি, মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে পারেননি, মানুষের রাজনৈতিক দল বিবেচনায় মানুষের অন্তরায় কেন আছে? তাহলে অবশ্যই এই কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আবার এসেছে। আজকে আপনারা যদি সঠিকভাবে রাষ্ট্র সংস্কার করতেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা তো আসতো না ভাই। এই কথাটা তো পরিষ্কার, এই কথাটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। আপনারা কেউ অস্বীকার করার মতো না। আজ মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি নাই বলতাম, আমি তো বলেছি আমি নাই বলি, মানুষ ভয়ে বলছে না, কিন্তু আমি নাই বলতাম, কিন্তু এক সময় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুভি অবশ্যই বলতো। আর কিশোরগঞ্জের এই মাটি আপনাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধের সময় বঙ্গবন্ধু যখন চলে গেলেন, অবশ্যই বঙ্গবন্ধু বলে গিয়ে যখন অ্যারেস্ট হলেন সেই রাতে বঙ্গবন্ধু তো আর বলে যান নাই যে এইভাবে জাতীয় সরকার গঠন করতে হবে, এই করতে হবে, কিন্তু আমাদের সেই মহান নেতারা, আমাদের কিশোরগঞ্জের সন্তান সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ এবং এই যে মনসুর সাহেব, কামরুজ্জামান সাহেব, তারা যখন সরকারটি গঠন করেছিলেন, তারা কি এই আশায় ওনারা এই দেশের মন্ত্রী হবেন, মিনিস্টার হবেন? না, ওনাদের রাজনৈতিক দূরদর্শিতা। এর আগেও এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সংকটকালে অবশ্যই যুগ শ্রেষ্ঠ ভদ্রলোক জিল্লুর রহমান, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্যার, এবং আমাদের কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফুল ইসলামও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য করেছেন। তো
বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি ওপেন প্ল্যাটফর্ম। আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক আছেন তারাও জেনে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ওপেন প্ল্যাটফর্ম। এইখানে কেউ যদি মুজিবীয় আদর্শে বিশ্বাসী হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী হয়, বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী হন, তাহলে আপনারা এই দল এবং সমর্থকদের জন্য কথা বলতে পারবেন। আর আমি তো সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দলের কথা বলেন, আপনাদের প্ল্যাটফর্ম থেকে, আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে, আপনাদের মিছিলে মিটিংয়ে আপনারা কিভাবে বেটার। কিন্তু আপনারা কেন বারবার আমার কাছে এই ধরনের প্রশ্ন, আমাকে এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আমাকে হুমকি দামকি কেন দিচ্ছেন, আমার এটা জানা নেই। কিন্তু আমি আজ এইটা বলি, যখন জালিমের জুলুম তার সমস্ত সীমা অতিক্রম করে, তখন মহান রাব্বুল আলামিন তাদের জন্য সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করে। জালিমের জুলুম, নষ্ট লোকের দুষ্টামি যখন সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ জায়গা থেকে তাদের এই নষ্টামি আর দুষ্টামি আর ষড়যন্ত্র চলতে থাকে, তখন মহান রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে শাস্তি প্রদান করে। কারণ তারা শাস্তি ছাড়া আর কিছুই ভয় পায় না, তারা শাস্তি ছাড়া আর কোনো কিছুকে ভয় পায় না। তাই আজকে আমার শেষ বক্তব্য, অবশ্যই প্রতিটা প্রাণের সম্মান আছে, প্রতিটা জীবনের দাম আছে। তাই আমরাও কখনো বলবো না যে এই দেশে থাকা কোনো মানুষের জীবনে আর কখনো ভয়াল মৃত্যুর থাবা পড়ুক রাজনৈতিক কারণে, কারো বাড়ি লুঠুক, কারো বারবার মামলা হামলায় কেউ পড়ুক। কিন্তু কারো এই ধরনের অবাধ্যতা, কারো এই ধরনের নষ্টামি দুষ্টামি, অবশ্যই তাকে মহান রাব্বুল আলামিনের দরবারে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। আমি এখনো এদেশের প্রতিটি আওয়ামী সমর্থকদেরকে, এখনো গণতান্ত্রিক রাষ্ট্র এটা, এখনো এই দেশে যুদ্ধের পরিবেশ হয়নি যে আমরা লাঠিসোঁটা নিয়ে রেডি হওয়ার কথা বলছি। আমরা শুধু আমাদের দেশের কথা বলছি, আমাদের দোষের কথা বলছি, আমার ভাবনা বলছি। এই যে জুবায়ের খান কথা বলতেছেন, হ্যাঁ আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে দেখে বলতেছেন জুবায়ের খান, কিন্তু আপনারা জুবায়ের খানরা মনে রাখবেন, আপনাদের পরিণতি বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। আপনাদের পরিণতি অবশ্যই বাংলাদেশ দেখবে, এবং এই পরিণতি কতটা ভয়াবহ হবে জুবায়ের সাহেব, এই পরিণতি কতটা ভয়াবহ হবে সেটা আপনারা দেখতে পারবেন। আজকে গোলাম মাওলা রনি স্যার বলেছিলেন যে দেশে আওয়ামী পন্থী হলে, সেই আমার কথা, অন্তত ভারতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু যারা ভিন্নপন্থী হয়েছেন সেই তারা কোথায় যাবেন সেই ব্যাপারটাও চিন্তা করবে। আমি বলতেছি যে সবাইকে মত প্রকাশের স্বাধীনতায় রাখেন, চলাফেরার স্বাধীনতায় রাখেন। দেশটা কারো পাবারই না, দেশটা আপনারা আমার সকলে। আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, রাজনৈতিক দল বিবেচনার স্বাধীনতা আছে। আপনি আপনার রাজনৈতিক দল করেন, আপনি আপনাকে রাজনৈতিক ভাবে সামনের দিকে নিয়ে যান। এবং এই যে হারুনুর রশিদ ভাইও বলছেন, খুব বলেন ভাই, আমরা রেসপেক্ট করি, কিন্তু এটা সীমা ছাড়িয়ে যাবেন না হারুন ভাই। কারণ আপনি আপনার কথা আপনার ফেসবুকে আপনি আপনার দলের কথা বলেন। আমি বারবার বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন কর্মী সমর্থক হিসাবে আমার কথা আমি বলছি, আমার দলের নেতৃত্ব, আমার দলের কর্মী সমর্থকরা আমাকে বলছে, সেই কথা বলছি। আমরা বলছি যে দেশ সঠিকভাবে চললে তো সেই কথা আসতো না। আজকে দেশ সঠিকভাবে চলেনি, তাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন পড়েছে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজন পড়েছে। আর সত্যি কথা বলতে কি, আমাকে একজন ভদ্রলোক বলেছেন, আসলে অহিংস নীতিটা হলো এই দেশের সাধারণ মেহনতি মানুষের জন্য, আর পানিশমেন্ট এসে দাঁড়ায় তাদের জন্য যারা মুখের কথা কায়রা নিতে চায়। মুখের কথা কারা কায়রা নিতে চেয়েছিল বাঙালি, সেটা প্রতিটি বাঙালি, বাংলাদেশি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক তারা সকলেই জানে। এই সময় আপনার মুখে কথা বলার সময়, এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলার সময়, এই সময় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কেন প্রয়োজন এই দেশে, এইটা নিয়ে কথা বলার সময়, এই সময় আগামী নতুন বাংলাদেশ নির্মাণের সময়। তাই আমি সবাইকে অনুরোধ করব, আসুন প্রতিহিংসা, শত্রুতা, শত্রু ভাবাপন্ন মনোভাব, অপরের চিন্তা বাদ দিয়ে আমরা নিজের দিকে খেয়াল করি, নিজের পরিবারের দিকে খেয়াল করি, নিজের দলের দিকে খেয়াল করি, নিজেরা নিজেদের চিন্তা আদর্শ যেটা আছে সেটা নিয়ে কাজ করে যান, অন্যকে হেয় প্রতিপন্ন করে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা, জয় বাংলাদেশের মেহনতি মানুষের, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আর সবাইকে বলবো, অনুরোধ করবো, যে আমার হাত, আমি তো এখানে এই যে আপনার করি, যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ডান হাত উঠালেও দেখা যায় বাম হাত উঠে, তাই আপনারা কেউ এটাকে অন্যভাবে নিবেন না আশা করি। আর এটা আমার ডান হাতই আমি উঠাই, কিন্তু এই যে ফ্রন্ট ক্যামেরা থাকায় আপনাদের কাছে এটা বাম হাত উঠে।
আমি সবার কাছে আশা করব এবং বর্তমান অসাংবিধানিক সরকারকেও বলবো, অতি দ্রুত আপনি পদক্ষেপ নিন। আপনার পদক্ষেপ নেন, আপনার পদক্ষেপের উপরে বাংলাদেশের প্রতিটি প্রাণ, প্রতিটি মানুষ এবং মানুষের জীবনের ঝুঁকি আছে। আপনি দ্রুত সিদ্ধান্ত নেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর নতুবা ইতিহাস আস্তাক্ষরে নিক্ষিপ্ত হবেন আপনি। তাই আপনার কাছে শেষ অনুরোধ থাকবে আমাদের, আপনি অতি দ্রুত আপনি সিদ্ধান্ত নিন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ আপনি করে দিন, এই আমাদের কামনা। সকল ফেসবুকে যারা ছিলেন, আমার পাশে আছেন, যারা আমাকে সাহস জুগিয়েছেন, যারা আমার পাশে আছেন, আমাকে উপদেশ দিয়েছেন, আমাকে পরামর্শ দিচ্ছেন, বাংলাদেশে প্রতিটি নাগরিক, প্রতিটি সুনাগরিক যিনি বাংলাদেশে বিশ্বাস করেন, বাংলাদেশী হিসাবে বিশ্বাস করেন, বাঙালি হিসাবে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থকবৃন্দ, আপনাদের কাছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আজ রাত 10টায় হয়তো একটা লাইভে আসার কথা, উনি মেবি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় নেতা, উনিও হয়তো বা থাকতে পারেন। আপনাদেরকে অনুরোধ করবো দেখার জন্য, আপনারা থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার সত্যিকারের সেই বন্ধু যারা বিপদে আমার দিকে তাকিয়েছেন। তাই একজন সত্যিকারের মানুষ হিসাবে আমি আপনাদের এই দিন কখনো ভুলবো না, কখনো ভুলবো না, কখনো ভুলবো না।